জঙ্গলের ভিতর দিয়ে একটি সরু পথ, বাতাস স্থির, গাছের পাতাও নড়ে না। আর দূরে একটি অদ্ভুত দৃশ্য দেখা যায়। একদল পুরুষ, তাদের নগ্ন পা কিন্তু দৃঢ় এবং অভিন্ন তলে হাঁটছে তারা। তাদের কাঁধে তারা কিছু একটা বহন করছে, একটি কাঠে খোদিত রেশমে মোড়ানো কাঠামো, যার প্রতিটি পদক্ষেপে মৃদু দুলে উঠে। কিন্তু এর ভিতরে কি আছে? কোনো রাজকীয় ব্যক্তিত্ব, নাকি কোনো বধূ, নাকি একটি পবিত্র মূর্তি যা ভিড়ের ভিতর দিয়ে চলে যাচ্ছে? এটি কোনো রথ নয়, না কোনো গাড়ি, এর চাকাও নেই। তবুও এটি পর্বত, মরুভূমি এবং প্রাসাদ পাড়ি দিচ্ছে। এটি বহু নামে পরিচিত, পালকিনি, পালকি, ডলি। কিন্তু প্রতিটি নামের পিছনেই একটি করে গল্প বয়ে নিয়ে যায়। একটি গর্ভের গল্প, একটি বিদায়ের গল্প, দেবত্বের গল্প, ভুলে যাওয়া রাজপথের ছায়া থেকে বিয়ের মণ্ডপের আভা পর্যন্ত। হ্যাঁ, এটি হলো পালকির যাত্রা, একটি প্রাচীন বাহন যা একসময় মর্যাদা, বিশ্বাস এবং অনুভূতি নির্ধারণ করেছিল। এখন এটি মহিমা এবং ঐতিহ্যের প্রতীক হিসাবে স্মরণ করা হয়। চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই পালকির গল্প নিয়ে কিছু কথা। পালকির উৎপত্তি প্রায় 2500 বছর আগে। আসলে এটি শুধুমাত্র একটি যাতায়াতের উপায় নয়, এটি হলো একটি জীবন্ত ইতিহাসের অংশ, যেখানে রাজা, রানী, এমনকি দেবতারা বিভিন্ন সংস্কৃতিতে এটি ব্যবহার করেছেন। প্রথম পালকির উল্লেখ আসে প্রাচীন ভারত থেকে, যেখানে পুরনো গ্রন্থগুলোতে রাজা এবং অভিজ্ঞানী ব্যক্তিদের দ্বারা ব্যবহৃত সিডান চেয়ারের কথা উল্লেখ করা হয়েছে। মুঘল সাম্রাজ্যের সময় পালকি শুধুমাত্র একটি রাজকীয় বস্তু ছিল না, এটি প্রায় আচার অনুষ্ঠানে, এমনকি ধর্মীয় অনুষ্ঠানেও দেখা যেত। সম্রাজ্ঞী, উচ্চপদস্থ নারীরা এবং বধূরা পালকিতে ভ্রমণ করতেন। পালকির এই ধারণা শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। চীনে পালকিকে বলা হতো জিয়াও। সম্রাটের কর্তৃত্বের শক্তিশালী প্রতীক হয়ে ওঠে এটি। সম্রাট এবং উচ্চপদস্থ কর্মকর্তারা পালকিতে ভ্রমণ করতেন এবং এই সমস্ত পালকিতে বিস্তৃত নকশা ও অলঙ্কারগুলো শুধুমাত্র ধন সম্পত্তির প্রতীক ছিল না, বরং সম্রাটের শক্তি এবং অমরত্বেরও প্রতীক ছিল। অন্যদিকে মিশরে পালকি ব্যবহার হতো ফারাও এবং পুরোহিতদের বহন করার জন্য। পালকির এই ব্যবহার তাদের স্থাপন করত দেবত্বের অবস্থানে। দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে, থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত পালকি ধর্মীয় উৎসবে ব্যবহার হতো। প্রায়শই পবিত্র মূর্তি এবং দেবতাদের বহন করত এটি। সেখানে বিশ্বাস করা হতো পালকি শুধুমাত্র শারীরিক দেহই বহন করত না, বরং ভিতরে থাকা ব্যক্তি এবং দেবতার আধ্যাত্মিক সত্তাও বহন করত। প্রত্যেক সংস্কৃতিতে পালকি একটি উচ্চতর প্রতীক ছিল, শুধু শারীরিকভাবেই নয়, সামাজিক এবং আধ্যাত্মিকভাবে। রাজপুত্র, ধর্মীয় ব্যক্তিত্ব বা বধূর জন্যই হোক, পালকি তার যাত্রীদের গর্বিত এবং মর্যাদার একটি স্তরে পৌঁছাতো। পালকি ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি প্রাচীন বিশ্বজুড়ে বহন করেছিল শক্তি, বিশুদ্ধতা এবং সংস্কৃতির ধারণাগুলোকে। ভারতীয় সংস্কৃতিতে পালকি ছিল এমন একটি প্রতীক যেখানে ছিল ভালোবাসা, সম্মান, ঐতিহ্য এবং কখনো কখনো বেদনা। রাজস্থানের রাজপ্রাসাদ থেকে শুরু করে তামিলনাড়ুর মন্দির পর্যন্ত এই পালকি ভারতের বিভিন্ন অঞ্চলে পালকিনি, ডুলি, পালঙ্কি বা বিমান নামে পরিচিত ছিল। ভারতের সংস্কৃতির প্রতিটি কোণে পৌঁছে গিয়েছিল এই পালকি। ভারতের প্রাচীন এবং মধ্যযুগে রাজারানী ও অভিজাতরা এই পালকিকে সাজাতেন রাজকীয়ভাবে, নিজেদের শক্তি ও মর্যাদা প্রদর্শনের জন্য। সোনার খোদাই, হাতির দাঁতের হ্যান্ডেল, রেশমের ছাউনি, যা কিনা প্রতিটি পালকিকেই পরিণত করে এক একটি সিংহাসন হিসাবে।
তবে ভারতীয়দের কাছে পালকির সবচেয়ে আবেগঘন সম্পর্ক হয়ে ওঠে বিয়ের রীতির মাধ্যমে। ঐতিহ্যবাহী হিন্দু বিয়েতে কনে একটি সুন্দরভাবে সাজানো ডুলিতে নিজের বাড়ি ছেড়ে চলে যান, একটি মুহূর্ত যা কান্না, আশীর্বাদ এবং পবিত্র গানে ভরা থাকত। এই মুহূর্তে পালকি আর কেবল কাঠ বা কাপড়ের কাঠামো নয়, এটি হয়ে ওঠে এক রূপান্তর বাহন, যেখানে কন্যাকে শৈশব থেকে নারী জীবনের পথে, বাবা মার ঘর থেকে স্বামীর সংসারে নিয়ে যাওয়ার প্রতীক ছিল এটি। অন্যদিকে ভারতের মন্দিরে পালকিতে দেবদেবী এবং মূর্তি তোলা হয় শোভাযাত্রা ও উৎসবে। এই পালকিগুলো সাধারণ নয়, এগুলো পুজো করা হয়, প্রায়শই রূপো বা কাঠ দিয়ে তৈরি করা হয়, ফুল, মালা এবং আলো দিয়ে সাজানো হয়। যখন কোনো দেবতা পালকি করে মন্দির থেকে বের হয়, তখন তা কেবল একটি প্রদর্শনী নয়, বিশ্বাস করা হয় যে দেবতা নিজেই মানুষের কাছে এসেছেন ভূপিষ্ঠ এবং জনগণকে আশীর্বাদ করতে। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা এর অন্যতম মহাকাব্যিক উদাহরণ। যদিও সেটি রথে হয়, কিন্তু এর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণতা একই। পালকির চিত্র গভীরভাবে জড়িয়ে আছে ভারতীয় কবিতা, লোকসঙ্গীত আর কাহিনীর সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে শুরু করে গ্রাম বাংলার প্রাচীন বাউল বা পালাগান, পালকি উঠে এসেছে প্রেম, বেদনা এবং বিদায়ের প্রতীক হয়ে। আজকের দিনে হয়তো এই পালকি আর দেখা যায় না, কিন্তু স্মৃতির মঞ্চ থেকে এটি এখনো মুছে যায়নি। বিয়ে, উৎসব এবং কাহিনীর ভিতরে পালকি এখনো বেঁচে আছে, যা আমাদের মনে করিয়ে দেয় সেই সময়কে যখন যাত্রা ছিল পবিত্র, বিদায় ছিল হৃদয় ছোঁয়া, আর এর বহন ছিল সম্মান পাওয়া। পালকি কেবল ভারতীয় সংস্কৃতির অংশ নয়, এটি সেই সংস্কৃতি নিজেই বহন করে। প্রতিটি গৌরবময় ঐতিহ্য, তা যতই গভীরভাবে পতিত হোক না কেন, একটা সময় এসে পরিবর্তনের হাওয়ার মুখে দাঁড়ায়। পালকি যা এক সময় ছিল সাম্রাজ্যের গর্ভ, উৎসবের প্রাণ, তা ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। ঘোড়া, রথ এবং তারপরে গাড়ির আবির্ভাব পালকির প্রয়োজন কমাতে থাকে। উন্নত রাস্তা এবং উন্নয়ন নামক শব্দের কাছে গতি হয়ে ওঠে প্রতীকের চেয়েও গুরুত্বপূর্ণ। আর যারা পালকি বহন করতেন, তারা শুধুমাত্র তাদের কাজই হারায়নি, হারিয়েছে তাদের পরিচয়ও। তাদের এই শিল্প ধীরে ধীরে মুছে যেতে থাকে বিস্মৃতির পাতায়। তবে কিছু কিছু ঐতিহ্য এখনো পুরোপুরিভাবে বিলীন হয়ে যায়নি। পালকি হয়তো এখন আর রাস্তায় দেখা যায় না, তবে এটি বেঁচে আছে আমাদের আচার অনুষ্ঠানে, স্মৃতিতে এবং শিল্পকলায়। কোনো কোনো বিয়ে বাড়িতে কনে ওঠেন একটি সুন্দরভাবে সাজানো ডলিতে। হোক না সেই মুহূর্ত কয়েক মিনিটের, তবুও সেই পুরনো আবেগ, সেই চোখের জলের বিদায় আবারও একবার ফিরে আসে। মন্দির উৎসবে কখনো দেবতাকে বহন করা হয় রঙিন পালকিতে, রাস্তাঘাট ভরে ওঠে প্রার্থনা আর ভক্তিতে। মানুষ এখন আর এটিকে যানবাহন হিসাবে দেখে না, একে দেখে পূর্বপুরুষের সঙ্গে এক সেতু, বিশ্বাসের সঙ্গে এক যোগসূত্র এবং নিজের শিকড়ের সঙ্গে এক বন্ধন হিসাবে। এই পালকি আজও জায়গা করে নিয়েছে সিনেমা, সাহিত্য আর আলোকচিত্রে, একটি প্রতীক হিসাবে যেখানে রোমাঞ্চ আছে, নস্টালজিয়া আছে এবং আছে রাজকীয়তা। হয়তো আজ এই পালকি আর বনের পথ বা প্রাসাদের অলিন্দ দিয়ে চলে না, তবু এটি চলমান স্মৃতি, বিশ্বাস এবং আমাদের হৃদয়ের ভিতর দিয়ে, যা কখনো ভোলা যায় না। এই কারণেই বলা হয়, যাত্রা শেষ হলেও গল্প এখনো চলতেই আছে। এই হলো পালকি নিয়ে অল্প কিছু কথা।